বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, আশায় মরে চাষা। আর বাজেটের দিন এই প্রবাদটা সবচেয়ে বেশি খাটে ভারতের মিডল ক্লাস বা মধ্যবিত্তের উপর। গত কয়েক মাস ধরে আমরা স্বপ্ন দেখছিলাম ভোট শেষ, এবার হয়তো মোদী সরকার ইনকাম ট্যাক্সে বড় ছাড় দেবে, হাতে একটু কাঁচা টাকা আসবে। কিন্তু 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী যখন বাজেট ভাষণ শেষ করলেন, তখন সারা দেশের মধ্যবিত্তের একটাই প্রশ্ন, আমাদের জন্য কি রইল? অনেকে বলছেন উত্তরটা হলো এক বিশাল বড় শূন্য। কিন্তু দাঁড়ান, এখানেই গল্পের শেষ নয়। সরকার ট্যাক্স কমায়নি ঠিকই, কিন্তু এমন কিছু জায়গায় হাজার হাজার কোটি টাকা ঢেলেছে যা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর একটা প্রশ্ন, শেয়ার বাজার কেন ধসে পড়ল এবং কেন এটাকে ভবিষ্যতের বাজেট বলা হচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাজেটের সেই গোপন দিকগুলো বের করে আনবো, যা নিউজ চ্যানেলগুলো আপনাকে সহজ করে বলবে না, আমরা বলবো। আজকে আলোচনা করব ডিটেলে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি এই বাজেটের মূল লক্ষ্য বা ভিশন নিয়ে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার ভাষণে বলেছেন যে গত 12 বছর ধরে এনডিএ সরকার যে আত্মনির্ভরতার পথে হাঁটছে, এই বাজেট তারই ধারাবাহিকতা। ভারতের জিডিপি গ্রোথ গত এক দশকে গড়ে প্রায় 7% আশেপাশে রয়েছে, যা সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। 2026-এর এই বাজেটে সরকার 3টি মূল বিষয়ের উপর জোর দিয়েছে। প্রথমত, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করা। দ্বিতীয়ত, দেশের 150 কোটি মানুষের ব্যক্তিগত স্বপ্ন বা আকাঙ্ক্ষা পূরণ করা, সেটা নিজের বাড়ি হোক বা গাড়ি। এবং তৃতীয়, দেশের প্রতিটি কোণায় প্রতিটি রাজ্যে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে তা নিশ্চিত করা। সরকার মনে করছে তারা যদি একটা সঠিক ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলেই দেশের যুব সমাজ এবং ব্যবসায়ীরা বাকি কাজটা করে নেবে। আর এই লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের বাজেট। এটাই বক্তব্য নির্মলা সীতারামনের। এবার আসি সেই বিষয়ে যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি আগ্রহ থাকে, ইনকাম ট্যাক্স। সত্যি বলতে এবছর ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো বড় পরিবর্তন আনা হয়নি। যারা আশা করেছিলেন যে নির্বাচনের পর সরকার হয়তো মধ্যবিত্তকে বড় কোনো ছাড় দেবে, তাদের জন্য এটা একটা হতাশার হতে পারে। সরকার পুরনো ট্যাক্স কাঠামোই বজায় রেখেছে, অর্থাৎ ট্যাক্সের নিয়মে কোনো অদল বদল না করে সরকার স্থিতিশীলতা বা কন্টিনিউটি বজায় রাখার চেষ্টা করেছে। তবে ট্যাক্স না কমালেও বিদেশ ভ্রমণে কিছুটা স্বস্তি মিলেছে। সিটিএস বা ট্যাক্স কালেক্টেড আট সোর্স, যা আগে 5% ছিল, সেটা কমিয়ে 2% করা হয়েছে। অর্থাৎ আপনি যদি বিদেশে ঘুরতে যান বা আপনার সন্তান যদি বিদেশে পড়াশোনা করতে যায়, তবে খরচের উপর সরকারকে যে আগাম ট্যাক্স দিতে হতো সেটা এখন অনেকটা কম হবে। অন্যদিকে স্টক মার্কেট ইনভেস্টরদের জন্য এবারের বাজেট খুব একটা সুখবর বয়ে আনেনি। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি ফিউচার এবং অপশন ট্রেডিংয়ের উপর বাড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে আগে ফিউচার ট্রেডিংয়ে 0.1% ট্যাক্স লাগতো, সেটা বেড়ে 0.15% করা হয়েছে, যেটা অনেকটা। আর অপশন ট্রেডিংয়ে তো ট্যাক্স প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এর ফলে বাজেটের দিনই শেয়ার বাজারে বড় সড়ো পতন দেখা গেছে। সরকার হয়তো চাইছে শেয়ার বাজারের ফাটকা বা স্পেকুলেশন কমিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে। তবে যারা ছোট ট্রেডার, তাদের জন্য এটা একটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে একটা ভালো খবর হলো, অনাবাসী ভারতীয় বা এনআরআইরা এখন থেকে ভারতীয় শেয়ার বাজারে সরাসরি তালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারবে, যা দীর্ঘমেয়াদে বাজারের জন্য ভালো। সরকার এবার ভবিষ্যতের প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছে। সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য সেমিকন্ডাক্টর মিশন 2.0 ঘোষণা করা হয়েছে, যার জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজকের দিনে স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, সব কিছুতেই চিপ লাগে। ভারত চাইছে এই চিপ তৈরির ক্ষেত্রে স্বনির্ভর হতে, যাতে চীন বা তাইওয়ানের উপর নির্ভর করতে না হয়। পাশাপাশি বায়োফার্মা বা ঔষধ শিল্পের জন্য 1 লক্ষ কোটি টাকার বিশাল ফান্ড তৈরি করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো ভারত যাতে কম দামে ক্যান্সারের মতো জটিল রোগের ঔষধ তৈরি করতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে। এছাড়া মহাকাশ গবেষণা এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। সরকার চাইছে আগামী দিনে ভারত যেন প্রযুক্তির দুনিয়ায় সুপার পাওয়ার হয়ে ওঠে।
কৃষি এবং গ্রামীণ ভারতের জন্য এবারে বাজেটে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজু, নারকেল এবং কোকোর মতো অর্থকরী ফসলের উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ স্কিম আনা হয়েছে। বিস্তার এআই নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যার মাধ্যমে কৃষকরা তাদের মাতৃভাষায় চাষাবাদ সংক্রান্ত আধুনিক তথ্য পাবেন। তবে সামগ্রিকভাবে কৃষকদের ঋণের বোঝা কমানো বা ফসলের ন্যায্য দাম পাওয়ার বিষয়ে খুব বড় কোনো ঘোষণা নেই, যা অনেক বিশেষজ্ঞকেই হতাশ করেছে। সরকার হয়তো চাইছে প্রযুক্তির হাত ধরেই কৃষিতে বিপ্লব আনতে, কিন্তু প্রান্তিক কৃষকদের সমস্যাগুলো কতটা মিটবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়ে গেছে। যুব সমাজের জন্য এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার এবার কন্টেন্ট ক্রিয়েশনকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে, যেটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। সারা দেশের 15,000 স্কুল এবং 500টি কলেজে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করা হবে, যেখানে ছাত্রছাত্রীদের শেখানো হবে কিভাবে ভিডিও বানাতে হয়, এডিটিং করতে হয় এবং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে রোজগার করতে হয়। এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ। পাশাপাশি পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য 20টি আইকনিক ট্যুরিস্ট স্পটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে 10,000 গাইডকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিদেশি পর্যটকদের সঠিক গাইড করতে পারেন। পর্যটন বাড়লে যে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে সেটা বলাই বাহুল্য। স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে ক্যান্সার চিকিৎসার জন্য 17টি জীবনদায়ী ওষুধের উপর কাস্টম ডিউটি বা শুল্ক কমানো হয়েছে, ফলে ক্যান্সারের ঔষধের দাম বেশ কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। এছাড়া আয়ুষ মন্ত্রকের বাজেট 20% বাড়ানো হয়েছে, যাতে আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসার প্রসার ঘটে। সরকার চাইছে ভারতকে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলতে, অর্থাৎ বিদেশের রোগীরা যাতে ভারতে এসে কম খরচে উন্নত চিকিৎসা করাতে পারেন। তার জন্য 5টি বিশেষ হাব তৈরি করা হবে। এতে একদিকে যেমন বিদেশি মুদ্রা আসবে, অন্যদিকে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হবে। অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সরকার এবারও হাত তুলে খরচ করছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে 12.2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়ে রাস্তা, ব্রিজ এবং রেল লাইন তৈরি হবে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে, যা উত্তরবঙ্গ এবং বিহারের মানুষের যাতায়াতের ছবিটাই বদলে দেবে। এছাড়া পূর্ব ও পশ্চিম ফ্রেট করিডোরকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পণ্য পরিবহন আরও দ্রুত হয়। রেল এবং সড়ক যোগাযোগ উন্নত হলে ব্যবসার খরচ কমে এবং জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে থাকে। বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডেটা সেন্টার বা ক্লাউড সার্ভিসের উপর কর ছাড়। সরকার ঘোষণা করেছে যে বিদেশি কোম্পানিরা যদি ভারতে তাদের ডেটা সেন্টার তৈরি করে, তবে 2047 সাল পর্যন্ত তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এটা একটা বিশাল বড় অফার। এর ফলে গুগল, আমাজনের মতো বড় বড় কোম্পানিরা ভারতে তাদের সার্ভার বসাতে আগ্রহী হবে। এতে আমাদের দেশের ডেটা দেশেই থাকবে এবং প্রচুর হাইটেক চাকরির সুযোগ তৈরি হবে। সরকার বুঝেছে যে আগামী দিনের সম্পদ হলো ডেটা, তাই এখন থেকেই তারা ভারতকে ডেটা হাব হিসেবে গড়ে তুলতে চাইছে। এটা একটা ভালো দিক। সবশেষে এই বাজেটকে যদি এক কথায় বিশ্লেষণ করতে হয়, তবে বলতে হবে এটা একটা ভবিষ্যৎমুখী বাজেট। এখানে চটকদার ঘোষণার বদলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের হাতে হয়তো নগদ টাকা বা ট্যাক্স ছাড় আসেনি, কিন্তু দেশের পরিকাঠামো, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ করা হচ্ছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়, তার সুফল আমরা হয়তো আগামী কয়েক বছরে পাব। তবে এখানে একটা প্রশ্ন থাকছে, বাস্তবায়ন হবে তো? তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূরীকরণের জন্য তাৎক্ষণিক কোনো জাদুকরী সমাধান এই বাজেটে নেই। এখন দেখার বিষয় সরকারের এই পরিকল্পনাগুলো কতটা বাস্তবে রূপ নেয়। বন্ধুরা, এই বাজেট নিয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় এই বাজেট আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি এটা রাজনৈতিক ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে? আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।